বরণটা শুরু কর, বরণটা শুরু কর। নাম বলে দিচ্ছি, নাম বলছি, তুমি শুরু করো। নাম বলে দিচ্ছি। মাননীয় দুলাল রানা। এরপরে বরণ করে নিচ্ছে নবকুমার রানাকে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছেন মাননীয় মিলাল রানাকে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছে মাননীয় শঙ্কর রানা মহাশয়কে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছেন মাননীয় নকুল রানাকে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছেন মাননীয় স্বপন রানাকে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছেন মাননীয় নীলরতন রানা মহাশয়কে। এরপরে আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের সবথেকে বড় উদ্যোগদাতা রাজেশ রানা। আমাদের কাকা কিছু বলে কিছু শোনাও। কাকাকে দাও মাইক্রোফোন একটা। সরস্বতী পূজা উপলক্ষে কিছু আমাদের এইটি প্রায় 15তম সরস্বতী পূজা বলার জন্য অনুরোধ করছিস। সুইচটা অন করে দাও। আজকের এই শুভ দিনে কর্মকার পাড়ার উদ্যোগে যে শুভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই শুভ অনুষ্ঠানের নিয়মানুসারে একটা সভাপতি নির্বাচন করতে হয়। ত্রুটির মধ্য দিয়ে গেলেও ভালো, ত্রুটিটা সংশোধন করে নিতে হয়। তাই সভাপতি নির্বাচন আমি কমিটির কাছে অনুমতি না নিয়েই আমি সভাপতি নির্বাচন মনে মনে করে দিলাম। আমাদের পাড়ার যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সে হয়তো এখানে আসতে পারেনি। মাননীয় কাকাবাবু পঞ্চানন রানার নাম আমি উত্থাপন করলাম। আর এই সভায় এখানে যে বয়োজ্যেষ্ঠ হিসাবে আছেন, তাকে
আমি দ্বিতীয় সভাপতি হিসাবে বরণ করে নিলাম মাননীয় নবকুমার রানাকে। এইবার আমি সভাপতি অনুমতি নিয়ে আজকের সভায়, আজকের এই ছোট্ট অনুষ্ঠানে গুটি কতেক কথা আমি বলতে চাই। আজকের এই পবিত্র মন্দির বলা যেতে পারে, যেখানে আমার মা আছে, মা সরস্বতী মা, তার আমি ছোট্ট সন্তান। সেই ছোট্ট সন্তান আজকে আমাকে যে বলার অধিকার দেওয়া হয়েছে, তার জন্য আমি কর্মকার পাড়ার যারা উদ্যোক্তা আছে তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি প্রথমেই বলে দিই যে রেখে দে তোর পাকা বাড়ি, কাঁচা বাড়ি সব থেকে বেশি মজার। তাই ছোট্ট পাড়া হলো আমাদের গর্বের পাড়া। এই পাড়া প্রতি বৎসর সরস্বতী পুজো করা হয়, এবং আজকে যে অনুষ্ঠান করা হচ্ছে এটা তাই নয়, মনে মনেও অনুষ্ঠান করা হয়। সেই মনে মনে যে প্রত্যেকবারই অনুষ্ঠান করা হয়, আমি পেছনে থাকলেও আমি সাধুবাদ জানাই। কিন্তু এই ডায়াসে উঠে আজকে যার কথা একটু না বললে সেই ডায়াস কলঙ্কিত হয়ে যাবে। যার আজকে শুভ জন্মদিন, যে পবিত্র ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছিল নেতাজি, আমরা তাকে নেতাজি রূপে প্রথমেই কিন্তু জানিনি। তার কথা যদি সামান্য কয়েকটা কথা যদি না বলতে পারি, তাহলে আমি আমার জীবন কলঙ্কিত হয়ে যাবে। তাই এই ডায়াসে উঠে আমি সেই বীর অগ্নিপুত্র অর্থাৎ ভারতের অগ্নিপুত্র নেতাজির সম্বন্ধে দু একটা কথা বলি। তারপর আমি সরস্বতী মায়ের কথা দু একটা কথা বলে আমি শেষ করব। আমরা তার আজকে জন্মস্থান, কবে জন্মগ্রহণ করেছিল, কি তা সে কীরকম মেরিটোরিয়াস, কিছুই আমি বলবো না। কারণ সবাই আমরা জানি, ছোট্ট বাচ্চা থেকে সবাই জানি নেতাজি ছিলেন একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট। ছোটবেলা থেকে, তার ছোটবেলা থেকে যখন সে স্কুলে পড়াশোনা করত, তখন সে পড়াশোনা তো দূরের কথা, ভারতবর্ষের কথা ভাবত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা ভাবত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সে ভারতবর্ষের আন্দোলনে যোগদান করেছিল। আর যাকে তিনি, যার কথা মনে মনে সবসময় ভাবত, সে হচ্ছে ক্ষুদিরাম। ক্ষুদিরাম যিনি ফাঁসির মঞ্চে ভারতবাসীর জন্য হাসি মুখে বরণ করে নিয়েছিল ফাঁসিকে, তাকেও সে অন্তরে পূজা করত। নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনী অত মেরিটোরিয়াস থাকা সত্ত্বেও তার দুঃখের জীবন, তার দুঃখের জীবনের সামান্য কয়েকটা বলছি যে আমি, যেটা হলো যখন ইংরেজ সরকার বুঝতে পারছে এই ছেলেটাকে আটকানো কোনো মতেই সম্ভব নয়, তাই একে কারাগারে বন্দী করে দিতে হবে, অর্থাৎ জেল কারখানায় পুরে দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্রকে কারাগারে বন্দী করে দিয়েছিল ইংরেজ সরকাররা। বারবার সেরকম বেরিয়ে আসছিল, আবার তাকে বন্দী করা হচ্ছিল, অর্থাৎ কারাগারের মধ্যে। কিন্তু পয়জনটা যেখানে, যে ছেলেটা সম্ভবত 1938 সাল সে ত্রিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচন হয়েছিল। আবার তার পরের সালে সে ত্রিপুরী কংগ্রেসেও সে কংগ্রেসে সভাপতি নির্বাচন হয়েছিল। কিন্তু গান্ধীজি সে মনে প্রাণে মেনে নিতে চেয়েছিল না, তাই দ্বন্দ্ব হলো। গান্ধীজিকে তিনিও মেনে নিতে পারলেন না, তাই তিনি বেরিয়ে এলেন, কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে দিলেন।
সেই ছোট্ট ছেলেটা ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে একটা দল গঠন করেছিল এবং ভারতবর্ষের ভারত মাতার শৃঙ্খলা মোচনের জন্য আন্দোলন করতে শুরু করেছিল। ইংরেজ সরকার যখন তাকে কারাগারে বন্দী করেছিল, তখন তিনি আমৃত্যু অনশন পালন করেছিলেন জেলের মধ্যেই। তখন তার শরীর খারাপ হতে লাগলো। জেলের মধ্যে যদি কারো মৃত্যু হয়ে থাকে তাহলে ক্ষতি হয়ে যাবে, তাই ধূর্ত ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করে দিল। 1939 সালটা আমার এখনো মনে আছে, যে ছদ্মবেশে ভারতবর্ষ ত্যাগ করে তিনি চলে গেলেন। কেন চলে গেলেন? তিনি অনুভব করেছিলেন যে ভারতবর্ষে থেকে ভারতবাসীর স্বাধীনতা অর্জন করা যাবে না। তাই তিনি ছদ্মবেশে প্রথমে আফগানিস্তানের পথে কাবুলে রওনা হলেন। তারপর তিনি আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়াতেও গেলেন, কিন্তু রাশিয়াতে সেরকম সে সাড়া পেল না, কারণ রাশিয়া অনুভব করেছিল যে বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, তাই জার্মানি রাশিয়াকে আক্রমণ করতে পারে। তাই সেভাবে সাড়া না পেতে তিনি চললেন জার্মানি। তিনি মনোহর করলেন যে জার্মানিতে চলে যায়, কিন্তু জার্মানিতেও সে সেইভাবে সাড়া পেল না। তখন তিনি অনুভব করলেন যে জাপানে চলে যাব। সাবমেরিনে করে সে 3 মাস পরে জাপানে চলে গিয়েছিল। জাপানের অলি গলি সব জায়গায় সে এমন বক্তব্য রাখত যে বক্তব্যে জাপান সরকার মুগ্ধ হয়েছিল। জাপান সরকারের সঙ্গে অলিখিতভাবে চুক্তি হয়েছিল যে সেই সরকারকে তাকে ভোটে জিতাতে হবে, প্রয়োজনে নেতাজিকে সাহায্য করা হবে। নেতাজি কি করবে না, প্রবাসী ভারতবাসীকে নিয়ে। প্রবাসী কারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে যে সমস্ত ভারতীয়রা বন্দী ছিল, সেই বন্দী ভারতবাসীকে নিয়ে অর্থাৎ একটা সৈন্যদল গঠন করবে। ইতিমধ্যেই রাসবিহারীর নেতৃত্বে সেখানে সৈন্যদল গঠন হয়েছিল। রাসবিহারীও নেতাজিকে আমন্ত্রণ করেছিল, উপেক্ষা করতে পারেনি তার কথা। তাই রাসবিহারী তার হাতে তুলে দিয়েছিল সেই দল, যার নাম হয়েছিল আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ নেতাজি তাকে এমনভাবে পরিচালনা করেছিল যে সাধারণভাবে বলা যাবে না, সবাই নেতাজিকে ঈশ্বর বলে মনে করত। সমস্ত সৈন্য দলেরা 5টি ব্রিগেডে ভাগ করে নিয়েছিল, যার প্রথম সারিতে ছিল যে মাতৃত্ব অর্থাৎ নারীদের সেনাবাহিনী, যার নাম ছিল ঝাঁসি রানী দল, অর্থাৎ মেয়েরা প্রথম যুদ্ধ করবে। ভারতবর্ষে কে আক্রমণ করলো? কে আক্রমণ করলো? নেতাজি। ভারতবর্ষকে নয়, ভারতবর্ষের স্বৈরাচারী শাসক ইংরেজকে। আর ইংরেজ সেই সময় দুরভিসম্পন্ন, তারা ভারতবাসীর কাছে বলতে শুরু করলো বহিঃশত্রু আক্রমণ করেছে। তাই তারা ভারতবাসীর কিছু কিছু লোক নেতাজির বিরুদ্ধেও সেই দিন যুদ্ধ করেছিল। তবুও নেতাজি নেতাজি কোহিমাতে অর্থাৎ ইংরেজকে হারিয়ে কোহিমাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাপান সরকার অর্থাৎ আমেরিকাতে বোম্বিং ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাই জাপান সরকার সেইভাবে খাদ্য সৈন্যদের রসদ করতে পারেনি, সাহায্য করতে পারেনি। ফিরে গিয়েছিল সৈন্য জোগাড় করার জন্য, রসদ জোগাড় করার জন্য। নেতাজি 1945 সালে কথিত আছে তিনি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু আজও নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে কিনা কেউ বলতে পারে না। আমরা মনে করি নেতাজি এখনো বেঁচে আছে।
তার স্বাধীনতার ফসল এখনো বেঁচে আছে। তিনি যে বৃক্ষ রচনা করে দিয়েছিলেন, সেই বৃক্ষ ফল দান করেছে। মাত্র কয়েক বছর 2 বছর পরে 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রকৃতপক্ষে কি আমরা স্বাধীনতা পেয়েছি? প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা পাইনি। আমরা আমাদের ভ্রাতৃত্বের সঙ্গে লড়াই করি, আমরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই করি। তাহলে আমাদের এই অনুষ্ঠানের প্রয়োজন আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন আছে, আমাদের বীর সৈনিককে বরণ করার প্রয়োজন আছে। শুধুমাত্র ধূপ আর মোমবাতি দিয়ে তাদেরকে সম্মান জানানো নয়, এই রকম আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান যা হচ্ছে সম্প্রীতি রাখতে পারে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের হাত ধরে। তাই বীর সৈনিকের এই জন্মদিনে আমি সবাইকে, কামারপাড়া যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই। আর সরস্বতী পুজো কেন হয়েছে 23শে জানুয়ারি, প্রত্যেক বছরই পালন হোক। এই পালনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই হোক, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের যে খেদ অর্থাৎ হিংসা বিদ্বেষ মারামারি এগুলো আছে, আমরা খানিকটা হলেও ভুলে যাব, এবং ভুলে যাব আমরা সবাইকে আমার আপনজন বলে ডেকে নেব। এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় শঙ্কর রানাকে কিছু বলার জন্য অপেক্ষা করছি। কিছু আমাদের অনুষ্ঠান তো এখন অনেকটা বাকি আছে, তাই অনুরোধ করব একটু সংক্ষিপ্তর মধ্যে বলতে। উপস্থিত সবার সভাপতি এবং সামনে যারা আছেন, ছোটদের আমার আশীর্বাদ এবং বড়দের আমার প্রণাম দিয়ে কিছু বলছি। আমাদের এই রানাপাড়ার সমস্ত এই যে ছেলেদের উদ্যোক্তা আমি সাধুবাদ জানাই, এবং খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি, খুব সুন্দর হয়েছে, এবং আরও যত ভালো হবে, এর পরের বছর হবে বা এর পরে হবে, আরও উন্নতি যাতে হয় সেই কামনা করে, এবং আমার এই সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাই এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु दुर्गाट मराठा द्राविड़ उच्चल बंग, बिंदु हिमाचल যমুনায় গঙ্গা, চল চল বিতরঙ্গ, তব শুভ আশিস মাগে গাহে তব সব টাটা, শুভ টাটা। पंजाब सिंधु दुर्गाट मराठा। আমাদের পরবর্তী যে একটি ড্যান্স করে দেখাবে দিশা রানা।